রামভবন। সিবিআই কিভাবে পৌঁছেছিল সেই বাড়ির দরজায়? উত্তরপ্রদেশের নীরব শহর চিত্রকূট। সেখানে সরকারি চাকরি করতেন রামভবন, সেচ বিভাগের একজন জুনিয়র ইঞ্জিনিয়ার। স্ত্রী দুর্গাবতীকে নিয়ে তিনি একটি ভাড়া বাড়িতে থাকতেন। বাইরে থেকে দেখলে আর 10টা সাধারণ সরকারি চাকরিজীবী পরিবারের মতোই মনে হতো তাদের। কিন্তু এই শান্ত মুখোশের পেছনে লুকিয়েছিল এক ভয়ঙ্কর আন্তর্জাতিক অপরাধের কারখানা। গল্পটা শুরু হয় 2020 সালের অক্টোবর মাসে। 17 অক্টোবর সিবিআইয়ের সদর দপ্তরে আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের মাধ্যমে একটি গোপন তথ্য এবং একটি এনক্রিপ্টেড পেন ড্রাইভ এসে পৌঁছায়। মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই এবং ইন্টারপোল ডার্কওয়েবে অনুসন্ধান চালাতে গিয়ে একটি বিশেষ ডিজিটাল আইপি ট্র্যাক করেছিল। সেই তথ্য পাওয়ার পর 30 অক্টোবর সিবিআই দিল্লিতে আনুষ্ঠানিকভাবে একটি মামলা নথিভুক্ত করে। তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিবিআইয়ের অভিজ্ঞ ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অমিত কুমারকে। কিন্তু রামভবন ঘুণাক্ষরেও জানতেন না, 1000 কিলোমিটার দূরের ডিজিটাল চেইন ধরে তদন্তের সূত্র ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসছে। সিবিআই শুধু একটি নাম বা সন্দেহের উপর নির্ভর করেনি। তদন্তকারীরা রাউটার লগ, ইন্টারনেট ট্রাফিক এবং ডিজিটাল লেনদেনের প্রতিটি নথি যাচাই করতে থাকেন। এরপর সোনভদ্রের আনপাড়া এলাকা থেকে নীরজ কুমার নামে আরেক ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করা হয়। নীরজকে জেরা করে যে লিঙ্ক পর পাওয়া যায় তা তদন্তকারীদের রামভবনের দিকে সরাসরি পথ দেখিয়ে দেয়। 2020 সালের নভেম্বরের শুরুতে সিবিআইয়ের গাজিয়াবাদ শাখার একটি স্পেশাল স্কোয়াড গোপনে চিত্রকূটে পা রাখে। তারা ছদ্মবেশে প্রায় 4 দিন অবস্থান করে রামভবনের কর্মস্থলের ওপর নজরদারি শুরু করে। সেচ বিভাগের সহকারী প্রকৌশলী রামপ্রসাদের কাছ থেকে রামভবনের রুটিন সম্পর্কে তথ্য নেওয়া হয়। তার গাড়িচালক অভয়কেও হঠাৎ আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। অবশেষে আসে 16 নভেম্বর 2020। সিবিআই চারদিক থেকে ঘেরাও করে রামভবনকে চিত্রকূটের এসডিএম কলোনি থেকে হাতে নাতে গ্রেফতার করে। তল্লাশি চালিয়ে সেই বাড়ি থেকে উদ্ধার হয় 50টিরও বেশি ল্যাপটপ, মোবাইল, পেন ড্রাইভ এবং 8 টেরাবাইটেরও বেশি ডিজিটাল তথ্য। কিন্তু কি ছিল সেই 8 টেরাবাইট তথ্যের ভেতর? শুধু মোবাইল বা কম্পিউটার রাখা তো কোনো অপরাধ নয়। রামভবনের আসল অপরাধ ছিল ওই যন্ত্রগুলোর ভেতরে লুকিয়ে থাকা পৈশাচিক নিষ্ঠুরতা। সে চিত্রকূটের 3 থেকে 16 বছর বয়সী অসহায় শিশুদের টাকা, মিষ্টি বা গেমের লোভ দেখিয়ে নিজের আস্তানায় নিয়ে যেত। তারপর তাদের ওপর চালাত নির্মম শারীরিক ও মানসিক নির্যাতন। আর সেই সব জঘন্য দৃশ্য সে ক্যামেরাবন্দি করে রাখত। এই ভিডিওগুলো সে সাধারণ ইন্টারনেটে নয়, বিক্রি করত ইন্টারনেটের অন্ধকার জগৎ ডার্কওয়েবে। আমেরিকা, ইউরোপ সহ বিশ্বের প্রায় 47টি দেশের ডার্কওয়েব সিন্ডিকেটের কাছে ক্রিপ্টোকারেন্সির বিনিময়ে চড়া দামে বিক্রি হতো ওই ভিডিওগুলো। প্রায় 10 বছর ধরে সে এই আন্তর্জাতিক চাইল্ড পর্নোগ্রাফি চক্র চালিয়ে আসছিল। এই জঘন্য অপরাধের জলজান্ত প্রমাণ ওই ল্যাপটপ আর পেনড্রাইভগুলোতে পেয়েছিল সিবিআই। ঘটনার প্রায় 1 মাস পর 28 ডিসেম্বর 2020 তারিখে সিবিআই এই পৈশাচিক অপরাধে সহায়তার অভিযোগে তার স্ত্রী দুর্গাবতীকেও গ্রেফতার করে। 24 ফেব্রুয়ারি 2021 সালে সিবিআই আদালতে চার্জশিট ও বৈজ্ঞানিক প্রমাণ দাখিল করে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর 20 ফেব্রুয়ারি 2026 তারিখে আদালত এই মামলাকে বিরল থেকে বিরলতম আখ্যা দেয়। রামভবন ও তার স্ত্রী দুর্গাবতী উভয়কে দেওয়া হয় মৃত্যুদণ্ডের ঐতিহাসিক রায়। এই পুরো কাহিনীর সবচেয়ে বড় শিক্ষা হল, সিবিআই তাকে কোনো একদিন হঠাৎ রাস্তায় দেখে সন্দেহ করে ধরে ফেলেনি। একটি আন্তর্জাতিক সূত্রের ডিজিটাল ফুটপ্রিন্ট থেকে তদন্তের সূচনা হয়েছিল। একজন সরকারি ইঞ্জিনিয়ার হয়তো ভেবেছিলেন ডার্কওয়েবের অন্ধকার তাকে আজীবন আড়াল করে রাখবে। তিনি কল্পনাও করতে পারেননি বিশ্বের অন্য প্রান্ত থেকে ভেসে আসা একটি ডিজিটাল সাইবার চিহ্নই একদিন সিবিআই